আউট। কি? আই সেড আউট। কিন্তু কেন? অ্যাম আই ড্রাইভার? কোন অ্যাঙ্গেলে আমাকে ড্রাইভার মনে হয়? এভাবে ট্রাউজার পরে অবশ্যই ড্রাইভার ছাড়া কোনো কুতুবুদ্দিনই গাড়ি চালাবে না। স্টপ ইট ইডিয়েট। কাকে কি বলছো তুমি? ডু ইউ নো হু আই অ্যাম? যেখানে আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না, সেখানে আমি কোন নবাবজাদি যে আপনার নাম জানবো? নিধির কথা এসনে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রাগে নিজের চুল নিজে টানতে ইচ্ছে করছে। এই যে ভাইয়া, আপনার নাম কি? হোয়াট? কি? আর কোনো নাম খুঁজে পায়নি আপনার বাড়ির লোক, শেষে কিনা হোয়াট নাম রাখলো? নিধি আসলে এশানকে টিচ করে মজা নিতে ভালোই লাগছে। কি যে ভালো লাগছে তার। এই জ্যামের মধ্যে এমন একটা বিনোদনের উপকরণ পেয়েছে। আহা, কি যে শান্তি লাগছে তার। মিস বুশরা, আপনি জেনে শুনে আমার সাথে ঢং করবেন না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু আপনাকে ঘাট ধাক্কা দিয়ে চলে যাব। আর এইভাবে নাম না জেনে একটা ছেলের সাথে আমি যাব না। ওকে ওকে, ইউ ক্যান গো নাও। বলে গাড়ির দরজা খুলতে যেতে নিধি বলে। আরে না না, নাম জানতে হবে না, ঠিকই তো, এত নাম জেনে কি করব? বলে হালকা মেকি হাসি দিয়ে আবার বলে। আমি মনে হয় একটু বেশি কথা বলি, তাই না? একটু না, প্রচুর বেশি কথা বলো তুমি। এশান আর কিছু বলে না, আবার ফোনে মনোযোগ দেয়। কিছুক্ষণ পর নিধি আবার বলে। এই যে নাম ছাড়া লোক, নাম ছাড়া লোক। এশান শুনেও না শোনার ভান ধরে আছে। নিধি রেগে এশানের কানের কাছে মুখ লাগিয়ে জোরে চিৎকার দিয়ে ডাকে। এই যে নাম ছাড়া লোক, আপনি কি শুনতে পাচ্ছেন? নিধির চিৎকার এশানের কানে ধরে যায়। কানে আঙুল দিয়ে চেপে ধরে তাতে দাঁত পিষে বলে। হোয়াটস রং ননসেন্স? আমার ক্ষুধা পেয়েছে। বলে চ্যাপ চ্যাপ করে তাকিয়ে চেয়ে রয়। সো হোয়াট? দ্যাটস নট মাই পার্সোনাল প্রবলেম। প্লিজ, সত্যি সত্যি ক্ষুধা লেগেছে ড্রাইভার ভাই। কানের 3 ইঞ্চি নিচে এক থাপ্পড় লাগাবো, বেয়াদব মেয়ে। আচ্ছা সরি সরি, কিন্তু এইবার তো কিছু একটা আনুন, ক্ষুধা পেয়েছে আমার খুব। এশান কিছুটা নরম হয়ে আশেপাশে তাকায়। তুমি বসো, আমি দেখে আসছি কি করা যায় বলে জোর খুলে বাইরে বেরিয়ে যায়। নিধির পা ধরে যায়, সে সিটের উপরে পা তুলে বসে পড়ে আর গুনগুনিয়ে গান গাইতে থাকে। কিছুক্ষণ পর এশান হাতে কিছু একটা খাবার আর একটা কফি এনে গাড়িতে ঢুকলো। কফিটা নিজের কাছে রেখে খাবারের প্যাকেজগুলো নিজের দিকে দিতে দিতে বলে। এখানে যা পেয়েছি তাই এনেছি, এগুলোতে চলবে? আর না চললে আমার কিচ্ছু যায় আসে না। নিধি খাবারের প্যাকেজটি হাতে নিয়ে দেখে সেখানে একটি বার্গার, একটা প্যাকেজে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর একটা এনার্জি ড্রিঙ্কস। ঠিক আছে, চলবে, তবে একটা ব্রাউনি হলে বেশি ভালো হতো। যাক যাক, এতেই অনেক। বলে খাওয়া শুরু করলো। এশান বিরক্তি নিয়ে শুধু নিধির দিকে তাকালো। নিধির খাওয়া দেখে ঠান্ডা স্বরে বলে হচ্ছে। গাড়িতে একটা ময়লা পড়লে আই সোয়ার তোমার কপালে দুঃখ আছে। এশান ঠান্ডা হুমকিতে নিধির গলায় খাবার আটকে যায়। বিষমকে নাক মুখ লালি হয়ে আসে। এশান তাড়াতাড়ি পানি এগিয়ে দিলে নিধি খেয়ে শান্ত হয়। রিল্যাক্স, খাবার পালিয়ে যাচ্ছে না। আপনারা তো অহংকারী কেন? হোয়াট? মানে এই যে আপনার গাড়িতে উঠেছি বলে এভাবে ছেড়ে দিচ্ছেন, আবার আপনাদের জমিদারও আমাকে সেদিন অপমান করলো। আপনার কি মনে হয় আমি দুর্বল? শুনুন, আমি কিন্তু গার্ল গাইডের লিডার, এতটাও হালকাভাবে নেবেন না আমায়। নিধির কথা শেষ হতে না হতে এশানের কল বেজে ওঠে। ফোন উঠিয়ে দেখে রুহুল কল করেছে। ফোন উঠিয়ে কথা বলতে শুরু করে। হ্যাঁ বলো। কই তুই? জ্যামে আটকে গেছে। গিয়াসের লোকেরা এসেছিল, দেন? এসে তোকে যা তা বলে গেছে। যেমন? উম, স্পিক আউট। না না, আসলে এত আমতা আমতা না করে যেটা বলেছে সেটা বলো। আসলে তুই এখনো বিয়ে করিসনি বলে ওরা তোকে চমচমের সাথে দাদিজান কি চায়? কালকেই আমার সাথে তোর বিয়ে ঠিক করেছে। তুই কি আসলেই আমাকে বিয়ে করতে রাজি? রুহুলের প্রশ্নে এশান কিছুটা সময় নিয়ে নিধির দিকে তাকালো। নিধি এক মনে পায়ের উপর পা নাচে খেয়ে যাচ্ছে, যেন কোনো কিছুতেই তার যায় আসে না। বড্ড ইমেচিউর সে। এশানের জীবনের সাথে আজাই হোক, এমন বাচ্চা মেয়েকে জড়ানো যায় না। আগে ভাগে সে কবেই মেরে ফেলেছে আবেগকে। তারপরেও কেমন যেন মায়া মায়া লাগছে। দাদিজানকে বলে দে আমি কাল না পরশু আসছি, যা করার আমি এসেই করব। বলে কল কেটে দেয়। ততক্ষণে জ্যাম ছেড়ে গেছে। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে নিজের গন্তব্যের দিকে চলে গেল তার গাড়ি।
রাতের আধার আরো তীব্র হয়ে এসেছে। এশানের গাড়িটি ঢাকার এক অভিজাত এলাকায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির সামনে থামতেই দারোয়ান ছুটে এসে সালাম দেয়। গাড়ি থেকে নেমে এশান ভেতরে চলে যায়। এদিকে নিধি পড়ে যায় একা। কিভাবে কি করবে বুঝতে পারছে না। অবশেষে নানান জল্পনা কল্পনা করে গাড়ি থেকে বের হয়ে যায়। গাড়ি থেকে বের হতেই দেখে বিশাল বড় ফাঁকা জায়গার মধ্যে ডুপ্লেক্স বাসাটি। চারিপাশে কি সুন্দর বাগান, বাড়ির পেছন দিকে বিশাল বড় সুইমিং পুল, কি সুন্দর সাদা রঙের বাড়িটি। নিজের চোখ ধরে যায়। চোখ ঘুরিয়ে আশপাশটা দেখতে দেখতে হঠাৎ এশানকে দেখতে পায়। সাদা শার্ট, কালো কোট প্যান্ট, চুলগুলো সুন্দর করে সেট করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, আঙুলে দামি কয়েকটা রিং চকচক করছে। এক দেখাতেই যে কোনো মেয়ে নিঃসন্দেহে হার্ট অ্যাটাকে করে বসবে, গ্যারান্টি নীতি দিতেই পারে। এশান গাড়ি স্টার্ট দিতে নীতি দৌড়ে তার কাছে যায়। আরে আরে আপনি কই যাচ্ছেন আমায় একা রেখে? আমার কাজ আছে, তুমি ভেতরে যাও। যা যা লাগে ভিতরে রেনু আছে, ওকে বলো, পেয়ে যাবে। আমার কাজ শেষ করে ফিরতে লেট হবে। বলে গাড়ি ঘুরিয়ে চলে যায়। বাড়ির ভিতরে ঢুকতেই দেখে একটা বয়স 20-এর মেয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে। মেয়েটি নিধিকে ভেতরে বসতে দেয়। হাই, আমি নিধি। আমি রেনু, এখানে হেল্পিং হ্যান্ড। কিন্তু আপনি এখানে কিভাবে? ব্যাস, রেনুর এক প্রশ্নে নিধি গল্পের ঝুড়ি খুলে বসলো। কিভাবে সে এখানে আসলো, কিভাবে কি করলো না করলো সব বলে তারপরে শান্ত হয় নিধি। আপনি এতক্ষণ ধরে এই শাড়ি পরে আছেন? আসুন, আমি আপনাকে একটা জামা দেই, ফ্রেশ হয়ে ওটা পরেন, ভালো লাগবে। বাঁচালে আমায়। তবে আমাকে তুমি করে বলবে, বুঝতে পেরেছো? আচ্ছা, বলবো। নিধি বুঝতে পারে রেনু মেয়েটি ইন্ট্রোভার্ট টাইপের, তাই সে কথা না বাড়িয়ে রেনুর পেছনে পেছনে যায়। রেনু একটা সুন্দর সুতি সালোয়ার কামিজ দিলে সেটা নিয়ে সে ওয়াশরুমে যায়। শাওয়ারটা সেরে নিয়ে একেবারে জামা কাপড় পরে বের হয়। কলাপাতা কালারের থ্রি পিসে নিধিকে কি যে সুন্দর স্নিগ্ধ লাগছে। রেনু এক দেখাতেই মাশাআল্লাহ বলে উঠল। রেনু আর নিধি দুজনেই ডাইনিং টেবিলে বসে গল্প করছে। নিধি আসলে অনেক মন খোলা মানুষ, সব সময় কাউকে পেলে খুব সহজেই আপন করে নেয়। আর তার একটা বিশাল বড় দোষ আছে, সেটা হলো নিজের পেজে যত সিক্রেট কথা আছে গল্পের তালে তালে সবই বলে দেয়। কথা বলতে বলতে নিজের বন্ধু, বাবা মা, দাদু বাড়ি, নানু বাড়ি সব বলে দেয়। নিধির কথা শুনে রেনু কিছুটা ঘাবড়ে যায়, হাত কাঁপতে শুরু করে। তা দেখে নিধি কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে, রেনু আপু, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে কাঁপছো যে? আরে ও কিছু না, তুমি বসো, আমি আসছি। বলে দ্রুত পায়ে নিজের রুমে চলে যায়। প্রায় অনেকক্ষণ হয়ে গেল রেনুর আসার নাম নেই। বিরক্তিতে নিধি সোফাতে শুয়ে পড়ল। নিধি চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ একটা হ্যাচকা টানে সে শোয়া থেকে বসে পড়ল। চোখ খুলে দেখে এরশান রাগী চোখে তাকিয়ে আছে। বের হওয়ার সময় যে পরিপাটি অবস্থায় ছিল তার ছিটে ফোটা অনেক, চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে কেউ হাত দিয়ে অসংখ্যবার টেনেছে। চুলগুলো লাল হয়ে ফুলে গেছে, কানের লতি জোড়া যেন কেউ লাল রঙে আবির মিশিয়ে দিয়েছে। গায়ের কোটটাও তো নেই। সাদা শার্টের হাতাজোড়া ফোল্ড করা, গলার টাইটাও ঢিলে করে রাখা। এই এসি করা রুমেও দরদর করে ঘামছে সে। নিধি কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলাম, কি হলো, এভাবে আমার হাত ধরে টানলেন কেন? হাত ছাড়ুন বলছি। বলে হাত মোচড়াতে লাগলো। নওশিনকে? নিধি অবাক হয়ে উত্তর দেয়। আমার মা। কিন্তু আপনি আমার মায়ের নাম জানেন কি করে? নিধি কৌতূহলী পুরোপুরি উপেক্ষা করে আবারও প্রশ্ন করে। এই গিয়াস আকন্দ তোমার নানু? হ্যাঁ। উত্তর পাওয়ার সাথে সাথে নিধিকে হ্যাচকা চানে ফ্লোরে ফেলে দেয় এরশান। আকস্মিক এমন ঘটনা নিধি কিছুটা অপমানিত হয়। ছলছল চোখে তাকিয়ে বলে, আপনি আমাকে এভাবে কেন ফেলে দিলেন? এরশান নিধি চুলের মুঠি শক্ত করে ধরে বলে, আমি অ্যাস্ট্রন ইলহান খান বাহাদুর, কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। খান বাহাদুর? তার মানে উনি এরশান? কিন্তু আমার দোষটা কি সেটা বলুন। তোর দোষ, তুই আকন্দের রক্ত, তাছাড়া আর কোনো দোষ তোর নেই। এরশান আর কিছু না বলে ফোন বের করে কাউকে কল করে বলে, 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে আবার বাড়িতে আপনাকে দেখতে চাই। এর 1 সেকেন্ড বেশি সময় নিলে আপনার কলিজা দেখার আবদার করে বসবো কাজী সাহেব। তখন কিন্তু কোনো না শুনবো না।
কল রেখে নিধির দিকে তাকায়। তখন রেনুর কাছে সে জানতে পারে নিধি গিয়াসের নাতনি। সেই সময় যতটা রাগ নিয়ে এসেছিল সে, তার এখন ছিটে ফোটাও নেই। বলতে গেলে এই বাচ্চা মেয়েকে দেখিয়েছে সবকিছু পানি হয়ে গেছে, কিন্তু কেন উত্তর পায় না সে। তাহলে কি সেদিনের ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হচ্ছে, কিন্তু শত্রুর রক্ত? একে কিভাবে ভালোবাসা যায়, এটার উত্তরটাও খুঁজে পেল না সে। কাজের কথা শুনে নিধি চমকে যায়। এত রাতে কাজে কেন আসবে এখানে? আমাদের বিয়ে পড়াতে। বিয়ে? আমাদের বিয়ে মানে? আমার আর তোমার। বিয়ের কথা নিধির মাথায় যেন বাজ পড়লো। দাঁড়িয়ে উঠে বলল, আমি আপনাকে বিয়ে করব না। আমি তোমার মতামত চেয়েছি। আমার বিয়ে, আমার মতের অবশ্যই দাম আছে। এরশান নিধিকে একটা নিজের কোলে বসিয়ে কানের লতিতে ফিসফিসিয়ে বলে, তাহলে তুমি স্বীকার করছো যে এটা তোমার বিয়ে? না মানে, আমি আপনাকে বিয়ে করব না। এরশান কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কেন শুনি। আপনার বয়স কত? বয়স কেন টানছ? বলুন। এরশান কেমন যেন সম্মোহনী হয়ে গেছে, যেন কিছুক্ষণ আগের সব রাগ তার মাটিতে লুটিয়ে গেছে। বাধ্য ছেলের মতন উত্তর দেয়, অ্যারাউন্ড 31। আল্লাহ, 31? আমার সবে মাত্র 18, সামনে 19 পড়বে, তারপরে 20। 19 পড়বে তো কি? আপনি আমার গুণে গুণে 12 বছরের বড়। শুনুন, আমার জামাই লাগবে, আপনার মতো সুগার ড্যাডি লাগবে না আমার। নিধির মুখে এরকম অপমানজনক কথা শুনে এরশানের রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগে নিধির গালে একটা চড়ি বসিয়ে দিয়ে বলে, আজকাল 19-20-এর বাচ্চাগুলো একটু বেশি বেড়ে গেছে। হুজুর বাহাদুর, আমি সত্যি সত্যি আপনাকে চিনতে পারিনি। চিনলে এইভাবে কথা বলতাম না, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বলে পুপি কেঁদে ওঠে নিধি। এরশান নিধির থুতনিতে হাতের 2 আঙ্গুলে বুলিয়ে দিতে দিতে বলে উঠছে, বিয়েতে তোমাকে করতেই হবে সোনা, সে তুমি চাও বা না চাও। আমি যে কি, তোমার পরিবারকে হাড়ে হাড়ে বোঝাতে হলেও তোমাকে বিয়ে করতে হবে। তার মানে আমাকে আপনি প্রতিশোধের জন্য বিয়ে করবেন? তো কি ভেবেছ, তোমাকে নিয়ে সংসার করার জন্য বিয়ে করব? মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়? আমি বিয়ে করতে পারবো না। বিয়ে ছাড়া আপনি যা করতে বলবেন আমি রাজি আছি। তাই যা যা বলবো তাতেই তুমি রাজি? সুকুচকে ওঠে এরশান। হ্যাঁ, পারবো। কনফিডেন্সের সাথে উত্তর দেয় নিধি। নিধির কনফিডেন্সের লেভেল দেখে হালকা ফিচার হেসে দিল এরশান। ফলে ক্যানাইন দাঁতগুলো ঝলকে উঠলো। শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, চলো বেডে যাই, তোমাকে বেডে নিতে খুব করে মন চাইছে মিস নাইট কুইন। এক ঝটকা নিধি সরে পড়ে। রাগে দুঃখে নিজের শরীরটা ঝাপসা হয়ে আসছে। একটা মানুষ এতটা নিকৃষ্ট মনের হয় কিভাবে? ভেবে উত্তর পায় না সে। কান্নার বেগ বেড়ে যাওয়ায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জমিদার এরশান খান যে কতটা নিষ্ঠুর সেই ধারণা এর আগেও পেয়েছে। এরশান নিধির হাত ধরে সিঁড়ির দিকে টানতে শুরু করলো। সোফায় পায়া ধরে নিজেকে আটকায় নিধি। এমন জটিল মুহূর্তে নিধির উপস্থিত বুদ্ধি থেকে এরশান হকচকিয়ে যায়। ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে বলে, তুমি কি এখানে বিয়ে ছাড়া বাসর করতে চাইছো মিস নাইট কুইন? অবশ্য আমার পূর্বপুরুষেরা যে কত উপপত্নী রাখতো তার কোনো হিসাব নেই। ভেবেছিলাম তোমাকে বউ মানাবো, কিন্তু তুমি তো তা চাইছো না। আই হ্যাভ নো প্রবলেম, লেটস হ্যাভ এ লুক ইউর নিউ এক্সপিরিয়েন্স বেব। এরশান কথায় কথায় এমন নির্লজ্জের প্রমাণ পেয়ে নিজের মস্তিষ্ক বিদ্যুৎ খেলে যায় তার। প্লিজ আল্লাহর দোহাই লাগে, আমার সাথে এত বড় অন্যায় করবেন না। তাহলে বিয়ে করে নাও না মিস বুশরা। মা আমার চোখে তাকিয়ে থেকে এরশান যা নিধির খেয়াল হয় না। 2 হাতের তালুতে মুখ লুকিয়ে কান্না করে যাচ্ছে নিধি। তোমার কাছে দুটো অপশন দিলাম, হয় বিয়ে করে হালালভাবে আমার হয়ে যাও, আর না হয় আমার রক্ষিত হয়ে থাকো। কোনটা চাও? অ্যান্সার মি। আমার হাতে বেশি সময় নেই। মুখ থেকে হাত সরিয়ে নেয় নিধি। চোখ আর গলা মুছে নেয়। ভেজা কঞ্চে বলে উঠল, আমি রাজি আপনাকে বিয়ে করতে, তবে একটা শর্ত আছে। বিয়ের পর আপনি কখনোই আমার সাথে বেড শেয়ার করতে পারবেন না। এটা মেনে নিলেই আমি বিয়ে করতে রাজি। বাহ, তোমাকে আমি ভুলে ভালো ভেবেছিলাম বুঝছো, কিন্তু এখন তো দেখছি সেখানে টেক্কা দিতে চলে আসলে। ঠিকই নিজের বুঝটা বুঝে নিলে। ওকে, অ্যাজ ইউর উইশ, আমি রাজি। ততক্ষণে কাজে চলে এসেছে। কাজে সালাম দিয়ে প্রবেশের অনুমতি চাইলে এরশান অনুমতি দিয়ে বসতে বলে। পরে নিধির হাত ধরে বেসিনের কাছে নিয়ে যায়। এরশানের জোর জবরদস্তি দেখে নিধি রাগে হাত ছাড়ি দিয়ে বলে, হাত ছাড়ুন। এখনো আপনি আমার হাত ধরার
অধিকার রাখেন না? তুই আমাকে অধিকার দেখাচ্ছিস? তোর অধিকারের নিকুচি করি আমি। বলেই খাড়ু ধরে বেসিনের কাছে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে বলল, অজু করো। আর যাই হোক, অপবিত্র হয়ে পবিত্র বন্ধনে জড়াতে চাই না। যেহেতু সংসার করার জন্য বিয়ে করছে না, সেহেতু সেখানে অজুতে কি যায় আসে? নিধির এমন তারা উত্তরে এশানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অজ্ঞতা নিধি অজু করে নিল। ততক্ষণে রেনু ডাইনিং এ চলে এসেছে। নিধিকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। ঈশান নিজে অজু করে বসে পড়ল। কল করে বাইরে থেকে আরো ৩-৪ জন ছেলেপেলেকে ডেকে নিল সাক্ষী হিসেবে। তার মধ্যে একজন নয়ন, তুষার আর মাহি। এতগুলো মানুষকে দেখে নিধির কান্নার বেগ বেড়ে গেল। নিজের জীবনে এত গুরুত্বপূর্ণ বিষয় সে একা একা করছে একটা মেয়ের জন্য, যে এটা এতটাও সোজা না তা একমাত্র সে ভুক্তভোগী মেয়েটাই জানে। এই মুহূর্তে মায়ের কথা মনে পড়তে কান্নার বেগ বেড়ে গেল। কাজে বিচলিত হয়ে পড়ল। উনি কান্না করছেন কেন? উনি কি বিয়েতে রাজি না? যৌতুক দিতে হবে তাই কান্না করছে। আপনি তাড়াতাড়ি বিয়ে পড়ান। কাজে অবাক হয়ে যায়। খান বাহাদুর যৌতুক নিচ্ছেন? শেষ বয়সে কিনা তার এইগুলি দেখতে হচ্ছে। কি হলো কাজী সাহেব, বিয়ে পড়াচ্ছেন না কেন? কাজে কিছুটা ভরকিয়ে যায়। সে বিয়ে পড়াতে শুরু করে। কিছুক্ষণ পরে প্রশ্ন করে, তা হুজুর বাহাদুর, কাবিনে কত টাকা লিখবো? 1 থেকে যেহেতু সব শুরু, আপনি 1 টাকায় লিখুন। ও আমার 1 টাকার বউ। উপস্থিত সবাই চমকে ওঠে, কিন্তু নিধির কোনো হেলদোল নেই। নিধির দিকে তাকিয়ে কাজের কিছুটা মায়া হয়, কিন্তু সে নিজেও নিরুপায়। তাই চুপচাপ বসে কাবিন নামায় টাকার অঙ্কটা লিখে বিয়ে পড়ানো শুরু করে। নিধিকে কবুল বলতে বললে নিধির দিক থেকে কোনো উত্তর আসে না। রেনু নিধিকে ধরে আছে। নিধির সারা শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে, কিন্তু কোনো হেলদোল নেই তার। ঈশ্বর নিচু হয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টায় আছে, কিন্তু কিছুতেই তা হচ্ছেই না। এমন শুভ সময় নিধিকে ঝাড়ি মারার কোনো ইচ্ছেও নেই তার। যতই হোক ভালোবেসে ফেলেছে তো নাকি। রাগে নিধির দিকে তাকিয়ে রেনুকে ছাড়ি মেরে বলে, ও কবুল বলছে না কেন? তাড়াতাড়ি কবুল বলতে বলো। আর শোন, শুধু কবুল না, আলহামদুলিল্লাহ কবুল যেন বলে। বিয়ে নিয়ে কোনো রিস্ক আমি নিতে চাই না। এশারের ধমকের সুরে পুরো ডাইনিং রুমই কেঁপে ওঠে। নিধির কানের কাছে রেনু ফিসফিসিয়ে বলে, কবুল বলো বোন, কান্না করে কোনো লাভ নেই, শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছো। রেনুর কথা নিধির কান্নার বেগ আরো একটু বেড়ে গেল। তারপরও কোনো মতে কান্না থামিয়ে আলহামদুলিল্লাহ কবুল বলে উঠল। উপস্থিত সবাই হালকা শব্দে আলহামদুলিল্লাহ বলে উঠল। পরে এশান নিজেও কবুল বলে নিল। মোটামুটি সবাই আনুষ্ঠানিকতা শেষ। কাজীকে বিদায় দিয়ে নিধিকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। এদিকে নিধির কোনো হেলদোল নেই। নিজেকে জড় বস্তুর মতো মনে হচ্ছে। বিশাল বড় রুমের মাঝখানে একটা কিং সাইজের বেজে নিধিকে বসিয়ে দিয়ে কাবার্ডের কাছে চলে গেল। সেখান থেকে এক জোড়া জায়নামাজ বিছিয়ে নিল। হাত ধরে নিধিকে টানতে নিধি নিজের হাত ছাড়িয়ে নেয়। এতে এসব বিন্দুমাত্র রাগ খুলল না। এমনটা যে হবে হয়তো সে আগে থেকেই জানতো, তাই নরম সুরে বলল, মিসেস খান, আপনার রাগ পরে দেখাবেন। আগে চলুন, নামাজটা সেরে নেই। তার আগে যতই রাগ দেখান না কেন, লাভ নেই। আমি আপনাকে কখনোই ছাড়বো না। রাগে গজগজ করতে করতে জায়নামাজে গিয়ে দাঁড়ালো নিধি। আমি চাই তো আপনি যেন কখনই আমাকে না ছাড়েন। জানে মেরে দেবো আপনাকে। এসের মুচকি হাসি দিয়ে বলে, সে তো কবেই সফল হয়েছেন বৌরানী। বলি জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করে। নামাজ শেষে নিধিকে জোর করে টেনে নিজের জায়নামাজে নিয়ে কোলে বসায়। পেছন থেকে জড়িয়ে নেয় নিধিকে। কারণ আমায় ছাড়ুন বলছি। নিধি ছুটে যাওয়ার জন্য চেষ্টা করলো। এশানের শক্তির সাথে তা কুলে উঠতে পারে না। নিধির ঘাড়ের কাছে ফিসফিসিয়ে বলে, বৌরানী, তোমার দেখছি বড্ড তাড়া। মনোজারটা সেরে তারপর না হয় নিজের ইচ্ছে মতো চলো, কেমন? চলো, মনোজারটা সেরে নেই। বলেই নিধির নিজের দুই হাতের মুঠে পুড়ে নিয়ে মনোজাত ধরল। ইচ্ছে না থাকা সত্ত্বেও নিধি মনোজাত হলো। এশার মনে মনে কিছু দোয়া পড়ে মহান রব্বুল আলমিনের কাছে মনের আশা জানালো। আমিন মোনাজাতে শেষ করে নিধির হাতগুলো নিজের মুখে মাখিয়ে নিল। এবার যেন নিধি সহ্যই করতে পারল না। এশানকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল বারান্দায়।
এহসান জায়নামাজ তুলে জায়গা মতো রেখে দিল। শার্টের হাতা গোটাতে গোটাতে বারান্দায় নিধির পেছনে গা ঘেঁষে দাঁড়ালো। এমন গা ঘেঁষে দাঁড়ানো দেখে নিধি কিছুটা বিরক্ত হয়ে সরে যেতে চাইলো। এহসান নিধির কোমর ধরে নিজের সাথে চিপকে থাকে। বাইরের আবহাওয়াটা বেশি একটা ভালো না, হয়তো বৈশাখী ঝড়ের আনাগোনার আভাস। প্রবল বাতাসে গাছপালাগুলো মাটিতে আছড়ে পড়ছে, ঝাঁঝা হাওয়ায় নিধির চোখের পানিগুলো শুকিয়ে আসছে। এহসান কিছুটা ঝুঁকে নিধির কাঁধে নিজের থুতনি রেখেই দিল। ঈশ্বরের নিঃশ্বাসে নিধির শরীরে এক অদ্ভুত শিহরণই খেলে যাচ্ছে। ছাড়ুন আমাকে। 3 কবলে বিয়ে করেছে কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? আপনি তো মামাদের সাথে শত্রুতার বশত বিয়ে করেছেন, আমাকে বউ হিসেবে কেন চান? এই ছোট মাথায় এত কিছু ধরবে না, রুমে চলো। বিয়ে করেছেন, বিয়ে পর্যন্তই থাকুন। এ বেশি আবদার কখনোই করবেন না, সেই অধিকার কখনোই পাবেন না। আর যাই হোক, আপনাদের মতো বিষ রক্তের সাথে নিজেকে জড়াতে চাই না। বিষ রক্ত শুনে এশরানের মাথায় পুরনো পোকাটা কিলবিল করে উঠল। তাই তো এই সে কার সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছে, এত নিয়ম নীতি কিসের জন্য? আর রইল বাকি অধিকার। অধিকারের তোয়াক্কা সে কখনই করে না, আর যা চাই তার সেটা সে আদায় করে ছাড়ে, সেটা ভালো করে হোক বা অন্য উপায়ে। ভাবতে নিধির ঘাড় ধরে রুমে নিয়ে আসে এশরান। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও সে পেরে ওঠে না এশরানের সাথে। ছাড়ুন আমায়। ডোন্ট টক। তাহলে ছেড়ে দিন, রাগ হচ্ছে আমার। কি হলো, ছাড়ুন। আরে ওয়াশরুমে কেন যাচ্ছেন? বলতে বলতে এশরান নিধিকে ঘাড় ধরে বাথটবের ভেতর চুবিয়ে ধরে। নাক দিয়ে পানি উঠে যাচ্ছে তার। মনে হচ্ছে এখনই জীবনটা বুঝি থেমে গেল। 2 হাত দিয়ে এশরানকে খামচানোর বৃথা চেষ্টায় মগ্ন সে, কিন্তু ফলাফল শূন্য। হতাশ হয়ে গেছে সে। শরীরে এতটুকু শক্তি অবশিষ্ট নেই তার। তাহলে কি এতটুকুই ছিল তার জীবনের দৈর্ঘ্য? জীবনটাকে কি আর দেখা হবে না তার? হঠাৎ করেই চুল চেনে উপরে তুলে আনে এশরান। চোখ রাঙিয়ে নিধির কানে ফিসফিস করে বলে, রাগ মানে আগুন, আমি সেই আগুন পানি দিয়ে নিভিয়ে দিলাম। ইন ফিউচারে যদি ফার্দার রাগ ওঠে তখন এটা মনে যেন থাকে, মাই লিটল ডল। বলে নিধির গলায় কিস করতে যেয়ে নিজেকে আটকে নেয়। এদিকে এভাবে পানিতে চুবিয়ে রাখার জন্য নাকের ভিতরে পানি চলে গেছে নিধির। মাথাটা কেমন যেন ভারী হয়ে গেছে। চুলের পানিতে সারা শরীর ভিজে গেছে তার। লাল লাল চোখে এশানের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে হুমকি স্বরূপ বলে উঠছে, একটা কথা মাথায় গেঁথে রাখেন, এই নিধি কখনোই আপনাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেবে না। হুম, তুমি তো নিতে না মিসেস খান। সত্য হওয়া বরের টাইটেল অ্যাড করে নাও, শুনতে আরো ভালো লাগবে। এশান এত পেঁচানো কথায় নিধি খুবই বিরক্ত। নিজেকে ছাড়ানোর মতো কোনো শক্তিই নেই তার। এশান নিধির কথার কোনো তোয়াক্কা না করে কভারের কাছে গিয়ে ড্রয়ার খুলে একটা ডার্ক টেপ বের করে নিধিকে দেয়ালের কাছে নিয়ে যায়। এটা দিয়ে কি করবেন? এটা তো বাকি কথা শেষ করার আগে নিধির মুখে চেপি লাগিয়ে দিতে দিতে বলে, বড্ড বেশি কথা বলো তুমি। নিধি হাত দিয়ে এশানকে ছাড়াতে গেলে 2 হাতেও চেপ দিয়ে আটকে দেয়। জমিদার বলে সে কি সাধু নাকি? বরং জমিদার হয় সবচেয়ে নির্মম, যার প্রমাণ ইতিহাসের প্রতিটি কোনায় কোনায় লেখা। কিন্তু একে কি করা যায়? প্রথমত সে গাদার রক্ত, দ্বিতীয়ত ভালো যে বেঁচে ফেলেছে এমন দোটানায় শেষ কবে ভুগেছে, নাকি আদৌ এমন পরিস্থিতিতে পড়েছে কিনা ঠাহর করতে পারছে না এশরান। কিন্তু সব কিছুর উপর একটা কথা, সেটা হলো কেউ একজন তো হয়েছে তার। সে চাক বা না চাক, জীবন চলে গেছে। শত সম্পর্কের জটিলতার ঊর্ধ্বে একটা সম্পর্ক তো হয়েছে তার। নিধির গোঙানির শব্দে এশরান খানিকটা মজাই পায়। তীক্ষ্ণ দৃষ্টিতে নিধির শরীরে চোখ বুলিয়ে নেয়। ভেজা চুলের পানিতে সারা শরীর ভিজে গেছে। কেমন যেন লোভ লোভ লাগছে তার। নাটকীয় ভঙ্গিতে বলে উঠছে, তুমি তো ভিজে গেছো, আর এটা কি পরেছ? এক্সট্রা ড্রেস কই পেলে? আসার সময় তো নিজের স্টুপিড ব্রেন ছাড়া আর কিছুতে আনতে দেখিনি। ওয়েট, রেনু ড্রেস পরেছ? ছি 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 ছি, ব্ল্যাক সোয়ান, তোমার বড় একজন জমিদার, আর তুমি কিনা অন্যের ড্রেস পরেছ? লজ্জা করো না? হ্যাঁ, উত্তর দাও। শেষের কথাটা নিধির কাঁধ ঝুলিয়ে বলে উঠে এশরান। মুখে চেপ লাগানোর ফলে নিধি শুধু শব্দে গোঙানি করে উঠল। উপস, সরি। তুমি কথা বলো কিভাবে? মুখে দিয়ে লাগিয়ে দিয়েছি, না মানে টেপ লাগিয়ে দিয়েছি। নিধি হয়তো কিছু একটা বলতে চাইলো, কিন্তু মুখে চেপ লাগানোর ফলে সেই চেষ্টার পুরোটাই জল ভেসে গেল। খানিকক্ষণ চুপ থেকে এশরান আতঙ্কে চিৎকার দিয়ে বলে,
বউ, তুমি অন্য ড্রেস কেন পরবে? খোলো, এখনই খোলো। ও, তুমি খুলবে কিভাবে? তোমার তো হাত বাঁধা। দাঁড়াও, আমি হেল্প করছি। বলে নিধির কামিজটা একটানে খুলে ছিঁড়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। ফ্লোরে ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে সবুজ রঙের কামিজটি। নিজের শরীরের একমাত্র অবলম্বনের এমন দশা দেখে লজ্জায় নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করছে নিধি, কিন্তু হাতগুলো তো বাঁধা। তাই নিজেকে লুকাতে এমন একটা কাজ করে বসলো যেটাতে কিছু সময়ের জন্য এরশান নিজেও অবাক। তবে খুব শীঘ্রই নিজেকে স্বাভাবিক করে নিধির কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল। বাঘের নজর থেকে বাঁচতে হরণে নিজে বাঘকে জড়িয়ে ধরল। বাহ! তখন নিধি উপায় না পেয়ে এরশানকে নিজের সাথে জড়িয়ে নেয়, যাতে একটু হলেও এরশানের নজর থেকে বাঁচতে পারে। এদিকে নিধির উন্মুক্ত ফর্সা পিচ আর কোমর দেখে এরশানের কিছুটা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। একে তো উন্মুক্ত পিচ, তার উপর পিচের শেষ ভাগে তেল, যেটা খুব জ্বালাচ্ছে এরশানকে। নিজেকে ধরে রাখতে চোখ খিচে নিজেই নিজের হাতে কামড় লাগায়, যাতে মনোযোগটা অন্যদিকে জায়পাত হয়। হঠাৎ করে জিহ্বায় নোনতা স্বাদ পেয়ে চোখ খুলে হাতের দিকে তাকে কুঁচকে নেয়। কামড়ের ফলে হাতে সবগুলো দাঁতের দাগি বসে গেছে, ফলে চামড়ার কেচে রক্তই গড়িয়ে পড়ছে। এদিকে নিধি বেচারি নিজের সর্বস্ব দিয়ে চিৎকার করে কথা বলতে গিয়েও মুখ দিয়ে শুধু বারবার গোগানির শব্দই ভেসে আসছে। ফলে এরশানের মনোযোগে ফিরে আসে নিধির দিকে। এতক্ষণ কি করতে যাচ্ছিল তা ভেবে নিধির উপরে ক্ষেপে যায়। শালা, আর কোনো জায়গা পেলে না? ওখানে জন্ম তো করতে হয় তোর। আমাকে মানুষের প্ল্যান জন্ম থেকে করে এসছিস, তাই না? বিড়বিড় করে বলতে বলতে হাতের উঁচু দিকে দিয়ে শার্ট খুলে নিধিকে পরিয়ে দেয়। নিজের গায়ে এক টুকরো কাপড়ের অস্তিত্ব উপস্থিতি পেয়ে নিজের দেহে প্রাণ ফিরে পায় নিধি। সেই সাথে অবাকও হয়। এই লোকটা আসলে কি চায়? নিজেই একটা অন্যায় করে আবার নিজেই সেটা শুধরে নেয়। এটা কি ন্যায়? অন্যায় করতে কোনো কারণ লাগে না, যা ভাবে তাই করে। কি আজব! না না, আজব না, এটা তো সাইকো। অবশেষে নিধি যে নির্ঘাত একটা লাগামহীন পাগলা ঘোড়ার হাতে পড়েছে তা খুব ভালো করে টের পাচ্ছে। নিধির দুই কাঁধ ছাকিয়ে সামনের দিকে এনে এরশান গম্ভীর স্বরে বলে। শোনো মেয়ে, তোমার মতো চুনোপুটির প্রতি আমার কোনো ফিলিংস নেই। কেন নেই? ফিলিংস না থাকলেও আনতে হবে, তাই না? বলো, ফিলিংস আনতে হলে তোমাকে ভালো করে দেখতে হবে, তাই না? দেখে দেখি, তোমাকে একটু দেখি। দাঁড়াও, শার্টের দুটো বোতাম খুলে দিই, তাহলে তো ভালোভাবে দেখতে পাবো, তাই না? বলে হাতের আঙুল দিয়ে নিধির থুতনি নিজের ছোচের কাছে আনতে নিধি মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে ইগনোর করছো? তোমার কলিজা কত বড় দেখতে হবে আমার। ওয়েট, বাইরে থেকে আগে গেস করি যে তোমার কলিজার সাইজ আসলে কত। বলে এক হাতে চেপ নেয়, আরেক হাত দিয়ে নিধির কোমর ধরে শূন্যে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। চেপ দিয়ে দেয়ালের সাথে নিধিকে আটকে দেয়। আটকাতে আটকাতে বলে হচ্ছে। কি ব্যাপার, তুমি তো হালকা কেন? ইউনো হোয়াট, তোমার চাইতে দ্বিগুণ ভারী আমার এক্সারসাইজের ডাম্বেল। পায়ের তলায় শূন্য পেয়ে পা ছটফট করতে লাগলো নিধি। লাল লাল চোখ থেকে গড়িয়ে পড়লো দু ফোঁটা পানি। কষ্টের এ যেন রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। নিধির ঘোলাটে লাল চোখ দেখে এসে কিছুটা মজা পায়। একটানে মুখে লাগানো চেপ মুখটা খুলে ফেলে। এভাবে আকস্মিক টান দিয়ে চেপটা খুলে দেয়। মনে হচ্ছে মুখের চামড়াই ছিঁড়ে গেছে। নিধির প্রচুর জ্বলছে। মুখ খোলা পেয়ে রাগে মুখ লাল করে বলে উঠছে। তুই আসলেই একটা জানোয়ার। স্রষ্টা মানুষ হিসেবে কেন তোকে সৃষ্টি করেছেন? তুই তো অমানুষের জাত। এর জন্যই তো তুই একা। তোর আসলে একা থাকাই উচিত। তোর প্রতি ঘৃণা জিনিসটাও আনা পাপ, কারণ ওটাও ফিলিংস। আর তোর প্রতি কোনো ফিলিংস আনাও পাপ। থু। বলে এক গাদা থুতু এরশানের বুকে লাগিয়ে দেয়। এরশান যেন অবাকের চরম পর্যায়ে। আজ অব্দি কেউ এই দুঃসাহস করা তো দূর, ভাববারও সাহস পায়নি। শান্ত চোখে নিজের বুকের দিকে তাকিয়ে থাকে। এদিকে এরশানের কোনো মুভমেন্ট না পেয়ে নিধি কিছুটা খাপড়ে যায়। রাগের মাথায় কি একটা কাজই করে বসেছে তার খেয়াল হয়। এর পরিণাম যে ভালো হবে না তাও সে ভালো করে টের পাচ্ছে। এক মুহূর্তে ভয়ে চুপসে গেছে, মনে হচ্ছে দেয়ালের মধ্যে মিশে যেতে। কিছুক্ষণ পর বাঁকা হাসিতে মুখ তুলে ধরল এরশান। বুকে জমে থাকা নিধি ছুঁড়ে দেওয়া ঘৃণাটুকু আঙ্গুলে লাগিয়ে কিছুটা টেস্ট করে মুখ কুচকে নিয়ে বিজ্ঞ স্বরে নিধির দিকে তাকিয়ে বলে। জন্মের সময় নশেন মধু খাওয়ায় নাই?
নাপা সিরাপের মাথায় অত তেতো কেন? এটা কোনো কথা হলো? এখন আমি কিস করলে কি মধুর বদলে এই নাপা সিরাপ খাবো? এক বলে নিধি একেবারে কাছে আসে, নাকের সাথে নাক লাগিয়ে নেয়। এশানের এমন অদ্ভুত আচরণ নিধি হাসবে নাকি কাঁদবে, রেগে যাবে বুঝতে পারছে না। কি যে অসহায় লাগছে তার। এশানকে এতটা কাছে দেখে মুখটা ঘুরিয়ে নিল। নিধির ইগনোর দেখে এশানের মাথায় আবারও রাগের ঝড় উঠে গেল। ওই যে তখন যেন কি বলেছিল জানো, আরো কি কি যেন বলেছিল। মনে হতে খপ করে নিধি গলা চেপে ধরলো, চিৎকার করে এশান বলে উঠছে, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ! আমার সাথে স্ল্যাং ইউজ করিস? আমি কেন একা? তুই জানিস? জানিস তুই কি জানিস? বল বল। তুই আমার বলতে গিয়ে থেমে যায়, দ্রুত নিঃশ্বাস টেনে আবারও বলা শুরু করে, আমাকে জানোয়ার বলেছিস, তাই না? আজকে আমি দেখাবো আমি ঠিক কতটা জানোয়ার। বলে নিধি চুলগুলো চেপে ধরল। ঈশ্বরের এত জোরে চুল চেপে ধরে মনে হচ্ছে মাথার সব চুলগুলো উঠে আসবে। ঈশ্বরকে পুরোটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে স্বয়ং কোনো নরপিশাচ। এটা ঈশ্বর হতেই পারে না। ঈশ্বর আরো জোরে চুল চেপে ধরে, ব্যথায় কেঁদে উঠে নিধির কাদার শব্দে ঈশ্বর কিছুটা তৃপ্তি পায়। প্লিজ বউ, আর একটা কথা। ইস, কি যে শান্তি লাগছে। বলেই আরেক হাত দিয়ে গাল চেপে ধরল। দুই গালের চাপের হাতে নিধির ঠোঁট জোড়া গোল হয়ে খুলে যায়। সকালে লিপস্টিক পরেছিল যা এখনো হালকা আছে, ফলে ঠোঁট জোড়া গোলাপি হয়ে আছে। চোখের কাজল কিছুটা ছড়িয়ে গেছে। নিধির বিতর্পিত চোখে কি যে আবেদনময়ী লাগছে। গর্জে ওঠে ঈশান বলে, খুব সাহস তোর। এত সুন্দর করে কথা বলছিলাম, ভাল লাগেনি, এখন ভালো লাগবে। আমি যে কতটা নিকৃষ্ট তা দেখলেই ভালো লাগবে। বলে নিধি ঠোঁটের উপর হামলে পড়ে, যাতে কোনো ভালোবাসা ছিল না। নরম ঠোঁট ছিল অজস্র কামড়। এরই মধ্যে এক হাতে নিধির গায়ের শার্টের মধ্যে দিয়ে পেঁচিয়ে হাত দেয়। জীবনে প্রথম কোনো পুরুষ এমন সংবেদনশীল ছোঁয়াতে শুরুর দিকে কিছুটা কেঁপে ওঠে, কিন্তু ক্রমশ হাতের বেপরোয়া চালনায় নিধি ছটফট করতে শুরু করে। এশানের হাত দিয়ে পেঁচে তীব্র ব্যথাময় বিচরণ আর ছোট অসংখ্য কামড় মনে হচ্ছে নিঃশব্দে বের হয়ে আসবে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে কামড় গলায় দিতেই শুরু করে। হাতে নখের খামচির ফলে নরম ত্বক কেটে রক্তে লাল লাল ছোপ দাগে বসে যাচ্ছে। ক্রমশ হাত নিচের দিকে যাচ্ছে, কোমরে থাকা সালোয়ার বরাবর টান দিয়ে খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। চোখ পড়ে নিধির নগ্ন পা। ফ্যানের বাতাসে পাতলা সাতটা উড়ে যাচ্ছে। নিধির কোমল সাদা ধরাতে হাত দিয়ে খামচে ধরে, আস্তে আস্তে গলা থেকে বুকের দিকে নামতে শুরু করে আর বেপরোয়া ভাবে কামড় দিতেই থাকে। মেয়েলি গোল অংশে কামড়ে ধরে দিতে নিধি ব্যথা আহ বলে চিৎকার করে উঠছে। নিধির এমন করুণ চিৎকারে থেমে যায় ঈশান। লাল চোখে তাকিয়ে থেকে সদ্য বিয়ে করা বউকে দেখে, যে কিনা ব্যথায় জড়িয়ে যাচ্ছে। কেন কাছে সে মুহূর্তেই নিজের অবস্থান খেয়াল করে ছিটকে পড়ে। সে কি তার কল্পনার বিকৃত শারীরিক চাহিদার দিকে যাচ্ছে? এক পলক নিজের দিকে তাকিয়ে নেয়। ঠোঁট, গলা, বুকের দাগ, ইনারটাও ছেঁড়া, সালোয়ারটাও ফ্লোরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। এ কি অবস্থা করেছে তার? কি করতে যাচ্ছিল সে? কিছুই তো মনে পড়ছে না। আজকেও কি ওষুধ খেয়েছিল সে? কাল পরশু লাস্ট কবে ওষুধ খেয়েছিল সেটাও তো মনে পড়ছে না তার। তাহলে কি এগুলো অনিয়মের সাইড এফেক্ট? এদিকে নিধি ব্যথায় জ্ঞান হারানোর পথে, কিন্তু ঈশান তো কন্ট্রোল করতে পারছে না। কিছু একটা করতে হবে তার, এভাবে তো থাকা যায় না। কি করা যায়, কি করা যায়? কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। নিজের উপর প্রচুর রাগ হচ্ছে তার। কিছুক্ষণ পর যে ভয়াবহ কাজ করবে না তার কোনো গ্যারান্টি সে নিজেই দিতে পারছে না। চিন্তাতে চুল চেড়ে ধরেছে ঈশান। হঠাৎ কিছু একটা মনে হতেই চলে যায় ড্রয়ারের কাছে। ড্রয়ার খুলে বের করে আনে এক পাতা ঘুমের ঔষধ। নিজেকে শান্ত করতে হলে এই মুহূর্তে ঘুম ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। তা না হলে যে কোনো সময় নিজের সাথে খারাপ কিছু করে বসবে। সে কাঁপা কাঁপা হাতে ওষুধের পাতা থেকে ট্যাবলেটটা নেয়, পাশে থাকা গ্লাসের মধ্যে থেকে পানি দিয়ে ওষুধগুলো খেয়ে ফেলে। হাতের উঁচু পিঠ দিয়ে মুখ মুছে আস্তে আস্তে নিধির দিকে এগিয়ে যায়। চোখে সে কিছুটা হাসার চেষ্টা করে। দুর্বল হাতে নিজের গায়ে জড়িয়ে থাকা ছাড়িয়ে নিয়ে নিচে নামায়, কিন্তু নিধি ততক্ষণে জ্ঞান হারিয়েছে। কোলে নিয়ে বিছানায় শুয়ে দিতেই ওষুধের ইফেক্ট
এর কারণে নিধির উন্মুক্ত বুকের মাঝে ঝুল খেয়ে পড়ে যায় ইশরান। জমিদার বাড়ির ঘরে ঘরে আজ একটু ভিন্ন সুর। বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করা হয়েছে, উঠোন ধুয়ে রাখা হয়েছে সকালে। ঘর ভর্তি সুঘ্রাণ যুক্ত আতরের হালকা গন্ধ। কারো মুখেই কোনো অসন্তোষ নেই। প্রাসাদের সবাই ব্যস্ত, কিন্তু মুখে হাসি। আজকের দিনটাকে ঘিরে বাড়িতে এক ধরনের হালকা উত্তেজনা কাজ করেছে। এতদিন পরে প্রাসাদে উৎসবের ছোঁয়া লেগেছে। সবাই যেন দ্বিগুণ উৎসাহের সাথে তাদের কাজ করে যাচ্ছে। দাদির নির্দেশে ভোরবেলাতেই ঘুচে পোড়া চাল দিয়ে পায়েস রান্না করেছে হাসনা। মুরগির মাংসের মশলা তৈরি করা হচ্ছে। বড় হল ঘরে অতিথিদের ব্যবস্থা করা হয়েছে। আজ পুরো বাহাদুরগঞ্জের নিমন্ত্রণ খান বাহাদুরের প্রাসাদে। আজ থেকে 3 দিন পুরো বাহাদুরগঞ্জের ভোজন হবে প্রাসাদে, যেটা যুগ যুগ ধরে নিয়ম হয়ে চলে এসেছে। আর সেটাকে ধরে রাখার জন্য একান্ত কর্তব্য মুর্শিদা নিজের কাছে তুলে নিয়েছেন। বয়সের ভার চেহারায় পড়ে গেলেও শরীরের শক্তি এবং মনের জৌলুস কখনো বয়সের কাছে হার মানেনি। নূরজাহান নিজের হাতে গাঁদা ফুল দিয়ে দরজায় মাথা সাজিয়ে দিয়েছেন। বেতের ছুরির ভেতরে রাখা ফুলগুলো গোছাতে গোছাতে ভাবে আজ তো তার খুশির দিন। নিজের স্বপ্ন, নিজের মেয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাই তো নিজের হাতে সবকিছু সাজানোর দায়িত্ব সে নিয়েছে। সে জানে ছোট থেকে মির্জা বজ্জ ইশরান নামের পাগল, কিন্তু মির্জা প্রকাশ কখনোই করে না। প্রকাশ না করলে কি হবে, সে তো মা, তাই জানে। মেয়ের চোখ বোঝার ক্ষমতা নূরজাহান খান রাখেন। তবে আজ যদি তারা বেঁচে থাকতো হয়তো ঠিক আছে, এই খুশির আয়োজক তুচ্ছ হয়ে থাকতো। কিন্তু সময় যে খুবই বেইমান, কখন কাকে কেড়ে নেয় উপায় নেই। ভাবতে ভাবতে নূরজাহানের হাত ধরে আসে। বুকের খাঁচায় ছিপছিপ অনুভূতি হয়। ফুলের ঝুড়ি থেকে হঠাৎই হাত থেমে যায়। আস্তে আস্তে উঠে পড়ে হাঁটা ধরে সিঁড়ির দিকে। এসব কিছুর মাঝখানে আভা চুপচাপ নয়, সে আজ খুশি। রুমের বিশাল জানালার সামনে বসে আছে। একটু পরে প্রভা মেহেদি পরিয়ে দিবে। বরাবরের মতো লাজুক স্বভাবের আভা বাইরে থেকে চুপচাপ হলেও তার মুখে আজ হাসি আছে। পরনে হলুদ রঙের জামদানি শাড়ি, সাথে ম্যাচিং করা ব্লাউজ। আজ তার গায়ে হলুদ, কাল ইশরান আসবে, বিয়েটা কালই হবে। ভাবতে ভাবতে একরাশ লজ্জা মনে হানা দেয় তার। মুখ ফুটে হালকা লাজুক হাসি। বুঝলাম তো, আজ বাদে কাল বিয়ে তোর, তাই বলে এভাবে খিলখিলিয়ে হাসবি? একটু তো লজ্জা পা আপা। বলে পেছন থেকে জড়িয়ে ধরে প্রভা। তুই একটু বেশি পাতলা হয়েছিস না? প্রতি উত্তরে প্রভা বলে, আপা, নিজের বিয়ে নিয়ে তুই একটু বেশি এক্সাইটেড না বল? মোটেই না, এটা হওয়ারই ছিল। বিয়ের খবরটা খুব স্বাভাবিক। এহসান ইলহান খান বাহাদুর যে আমার ভবিষ্যতের একমাত্র জামাই হবে, আর আমি হব এই জোড়া প্রাসাদের একমাত্র বৌরানী। আবার চোখে এক অহংকারের ঝিলিক দেখা যায়। ও মা, তাই খুব খুব স্বাভাবিক। তা কাল সন্ধেয় বিয়ের কথা শুনে কে যেন অজ্ঞান হয়ে গিয়েছিল। প্রভার প্রশ্নে লজ্জা পেয়ে যায় আভা। মুখে গাম্ভীর্য ধরে রাখার ব্যর্থ চেষ্টায় বলে উঠছে, আমাকে বলে মার খাওয়াবো তোমাকে আমি? তুমি বড্ড বার পেরেছো প্রভা। আমি যে তোমার বড় বোন সেটা তোমার খেয়ালই নেই। এখন ধরা পড়ে গিয়েছো বলে কত নাটক, কত বাহানা তোমার। আসো মেহেদি পরিয়ে দিই। বলে আবারও টেনে নিজের কোলে রাখে প্রভা। মেহেদি নিয়ে দক্ষ হাতে মেহেদি লাগানো শুরু করে প্রভা। নিচতলা রান্নাঘরের পাশে ছায়ায় বসে আছে রুহুল। সাদা পাঞ্জাবি পরেছে, পাশে মোবাইল রাখা, চোখে সানগ্লাস তুলে কপালে ঠেকিয়েছে। চমচম তাকে চা দিয়েছে কিছুক্ষণ আগে। রুহুল বাইরের কেউ না, এই বাড়িতে সেই বড় হয়েছে। ছোটবেলা থেকে এশানের সঙ্গে খেলেছে, মার খেয়েছে, আবার একসাথে পড়ালেখাও করেছে। এখন সে শুধু বন্ধু না, এশানের ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করে। আর বন্ধুত্ব সবার আড়ালে। হঠাৎ চুল ছেড়ে উঠে দাঁড়ালো রুহুল। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে বাগানের দিকে পা চালালো। উদ্দেশ্য এশানকে কল করা। মুর্শিদা বারবার তাকে তাগাদা দিয়েছে এশান কোথায় সেটা জানার জন্য। সে নিজেও সেই সকাল থেকে এশানের ফোনে কল করে যাচ্ছে, রিং হচ্ছে কিন্তু ধরছে না। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বাগানের দিকে পা পালো। সেখানে লোকজন গরুর মাংস কাটতে ব্যস্ত। প্রায় সকালে শখানেক গরু জবাই করা হয়ে গেছে। জমিদারদের বিয়ে বলে কথা, এইসব তো কোনো বিষয় নয়।
এশানকে একটানা কল করে যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস কাটার তাগাদা দিচ্ছে রুহুল। রুহুলকে সাহায্য করার জন্য পাশে দাঁড়িয়ে আছে আকবর শাহ। বড় দুটো চাপাতি দু হাতে ধরে দক্ষভাবে হাঁচিগুলো কাটছে কোবরা। দেখে মনে হচ্ছে নরম করেও মাংস কেটে যাচ্ছে সে। তার কাটার স্টাইল দেখলে যে কেউ বলবে বসবে নিশ্চয়ই কোনো কষাই। হয়তো এটা তার কোনো এক অভিজ্ঞতার ফল। হাত পায়ে লেগে রয়েছে অসংখ্য রক্তের ছিটা। আফ্রিকান হাওয়ায় বিশাল দেহি কোবরাকে দেখে যে কেউ ভয়ে চুপসে চাপে। এ যেন সাক্ষাৎ জম জুটছে। খাসির ওই দিকটায় তাকাদার দায়িত্বে আছেন ঘোষ বাবু। মুখে পান চিবোতে চিবোতে সবাইকে বলেন, ওই তোরা সবাই তাড়াতাড়ি কর রে, কর্তামা তাড়াতাড়ি খাসিগুলো নিয়ে রান্না করে দিতে বলেছেন। আমার আবার একটু কাছারি বাড়ির দিকটায় যেতে হবে। একটু আগে কর্তামা প্রফেসর আর স্টুডেন্টের দাওয়াত দিতে বলেছেন। এই তোরা সব কিছুতে রান্নাঘরে পৌঁছে দে, আমি একটু ওদিকটায় থেকে ঘুরে আসি। বলে ঘোষবাবু বগলে থাকা কালো ছাতাটা ফুটিয়ে মাথায় নিয়ে কাছারি বাড়ির ওই দিকটায় পা ফেলে। ঘুমে কাদা হয়ে আছে প্রাচী। কাল রাতে অ্যালার্জি উঠেছিল তার, সারা রাত ঘুমোতে পারেনি। সকালের দিকে অ্যালার্জিটা একটু কমে আসতে ঘুমিয়ে যায় সে। সাথে ঘুমাচ্ছে ইতি। হঠাৎ করে কারো কল আসায় সে ফোন কেঁপে ওঠে প্রাচীর, কিন্তু সেই দিকে হেলদোল দিয়ে তার ফোন বাজতে বাজতে কেটে যায়। কিছুক্ষণ পরে আবারও ফোন বাজার শুরু করলে বিরক্তিতে কল তুলে নেয় প্রাচী। ঘুম ঘুম স্বরে বলে, হ্যালো, প্রাচী? কে ভাই তুই? আমি তো জানি আমার নাম প্রাচী। প্রাচী, আমি সাদমান। দাঁতের দাঁত চেপে বলছে সাদমান। হ্যাঁ বল সাদমান। বলে কল কেটে দেয় প্রাচী। নির্বিকার ভঙ্গিতে বলে প্রাচী। সাদমান কিছুটা ইতস্তত হয়ে প্রশ্ন করে, নিধি কই? কালকে কি ফ্রেন্ডকে দেখে এখানে ব্যাক করেনি? ওর কাছে একটু ফোনটা দে না, ওকে নিয়ে আমি মেলায় যাই। আজকে তো বৈশাখ মেলা। না রে দোস্ত, ও এখনো আসেনি, তবে আজ আসার কথা। আসলে নিয়ে যাস, এখন ঘুমাই। আরে শোন। সাদমান কিছু একটা বলবে হয়তো, সেটা বলার আগে ওপাশ থেকে প্রাচী কচে কেটে দেয়। বিরক্তিতে সাদমান বলে, ফাক ইট। কি হয়েছে? এত সারের মতো সকাল সকাল চিল্লাইতেছিস কেন? স্যার দেখেছেন আর্জেন্ট রাতে যেতে হবে, চল চল। বলে হাবিব সাদমানের হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। বাড়িতে বেলপাতা স্যারের সামনে আছেন ঘোষবাবু। সাইডে পানের পিক ফেলে হাসতে হাসতে বলে হচ্ছে, তা কি হয়েছে স্যার? আপনাদের সৌভাগ্য মানতেই হবে। আমাদের জমিদার হুজুর খান বাহাদুরের কাজ কাল। তা হয়েছে কি স্যার? আপনাদের সৌভাগ্য মানতেই হবে। আমাদের জমিদার হুজুর খান বাহাদুরের আজকাল পরশু এই 3 দিন জুড়ে বিয়ের আয়োজন করা হয়েছে। আপনারা অতিথি মানুষ, আপনারাই হলেন আমাদের বড় মেহমান। তাই তো কর্তামা সেই সকাল সকাল তাগাদা দিয়েছেন এসে আপনার কাছে বিয়ের নেমন্তণটা করেই যাই। আসতাম তো আরও অনেক আগে, কিন্তু কত কাজ, সেগুলো করতে করতে একটু দেরি হয়ে গেল। আপনারা কিন্তু সকাল থেকে জোড়া প্রাসাদে নিমন্ত্রিত, অবশ্যই যাবেন। প্রফেসর কিছুটা উৎসুক হয়ে সাদমান হাবিব মিহিরের দিকে তাকিয়ে বলেছে, বাহ, এসেছিলাম রিসার্চ করতে, এখন জমিদারদের মডার্ন টাইমের উৎসবটাও দেখা হয়ে যাবে। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আপনি কিন্তু অবশ্যই যাবেন প্রফেসর, সাথে আপনার স্টুডেন্টদের নিয়ে যাবেন। এ নিন, কর্তামা নিজের হাতে আপনাদের জন্য নিমন্ত্রণ চিঠি লিখে পাঠিয়েছেন। কথা বলতে বলতে ততক্ষণে ঘোষ বাবু মুখে এক তোলা পানির পিক পাশেই ফেলে দিল। পকেট থেকে একটা সোনালী রঙের খাম বের করে প্রফেসরের দিকে এগিয়ে দেয়। প্রফেসর বিনয়ের সাথে কার্ডটি নেয়। অমায়িক হেসে হাসি ঘোষবাবুর দিকে তাকিয়ে বলে, অবশ্যই যাব ঘোষবাবু। আপনার কর্তামা নিজের হাতে আমাদের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছেন, আমরা না গেলে কি হয়? তাহলে উঠি, সেই কথাই রইল। আপনারা অবশ্যই তৈরি হয়ে সকাল সকাল প্রাসাদে যাবেন। বলে চেয়ারের হাতল ধরে উঠে পড়ল ঘোষবাবু। ঘোষবাবু, এক কাপ চা না হয়? প্রফেসর সাথে সাথে বিনয়ের সাথে দাঁড়িয়ে ঘোষবাবুকে বলল, আপনি স্যার মানুষ, আপনার প্রতি সম্মানই আলাদা। আপনার সাথে চা খাওয়ার ইচ্ছা আমার আছে, কিন্তু ওদিকটাই অনেক কাজ, তাই চা না হয় আজ না খেলুম, অন্য একদিন অবশ্যই খাবো মহাশয়। আজ না হয় আসি। প্রফেসরের কথা শেষ হতে না হতে ঘোষবাবু বলে, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে চায়ের দাওয়াত রইল। বলে ছাত্রটা বগল দাবা করে গেটের দিকে হাঁটা ধরে ঘোষবাবু।
বলে ঘোষবাবুকে গেট পর্যন্ত এগিয়ে দেন প্রফেসর, যেটাকে সে বেসিক ম্যানার্স বলেই মনে করে। বেলা 2টা গড়িয়ে 3টার দিকে পা বাড়িয়েছে। সূর্যের তেজ অনেক বেশি। আজ থেকে যেন সূর্যের দাপট কয়েক গুণ বেরিয়ে গেল। বৈশাখের কড়া রোদের দাপটে প্রকৃতি নিজেও যেন ক্লান্ত। সকালের দিকে ঢাকায় মঙ্গল উৎসব হয়েছে, তবে সেই উৎসব শেষ করে এখন রমনার বচমূলে চলছে বছবনের সাংস্কৃতিক আয়োজন। দেশের গুণধারী শিল্পীরা নিজেদের অতুলনীয় কণ্ঠে বরণ করে নিচ্ছে বাংলার বর্ষকে। বিশাল রুমের এক কোণায় এলোমেলো চুলে বিধ্বস্ত অবস্থায় বসে আছে নিধি, গায়ে সাদা চাদর চড়ানো। রাতের কথা মনে হতে কিছুক্ষণ পর পর হিচকি তুলে খেতে চাচ্ছে। রাত প্রায় 3টার দিকে তার জ্ঞান ফিরে আসে। বুকের উপরে ভারী কিছু অনুভব হওয়ায় তাকিয়ে দেখে ঈশান তার উন্মুক্ত বুকের উপর পড়ে পড়ে ঘুমোচ্ছে। শরীরে ব্যথা এখনো আছে, বুকে কামড়ানোর দাগ কালচে হয়ে গেছে, ছোটের রক্তগুলো জমাট বেঁধে এসেছে। একটা সাদা চাদর দিয়ে নিজেকে আবৃত করে রেখেছে নিধি। রাতে এই রুম থেকে বের হওয়ার চেষ্টা করেছিল সে, কিন্তু দরজার পাসওয়ার্ড থাকায় বের হতে পারেনি। নিধি কান্না চাপার শব্দ শুনে ঈশানের ঘুমটা হালকা হয়ে আসে। প্রায় অনেকক্ষণ ঘুমানোর ফলে ওষুধের কার্যক্ষমতা কমে আসে, ফলে ঘুম আস্তে আস্তে ভেঙে যায় তার। এরকম কান্নার শব্দে ঘুম ভেঙে যাওয়ার ফলে বিরক্তিতে ঘুম চোখে মাথা তুলে রুমের কোণার দিকে তাকায়, কান্নার উৎস খুঁজতে। এভাবে বসে বসে কাঁদতে দেখে ঘুম জড়ানো ভয়েসে প্রশ্ন করে, হাই, কে তুমি? আমার রুমে এলে কিভাবে?